রহস্যময় অভিযানের গল্প। সন্ধ্যায় পুকুরে গোসল করতে গিয়েছিলাম। ছেলেও এসেছে। পুকুরের এক পাশে আমি, আর পাশে সে। হঠাৎ বলল, মা, তুই কেন এত দূরে থাকিস? আমি বললাম, তোর লজ্জা নাই? সে পানিতে আমার কাছে এগিয়ে এল। বলল, তোর কাছে আমার লজ্জা কিসের? আমি পেছনে সরে গেলাম। সে আমার হাত ধরে বলল, মা, তুই আমার বউ হইযা যা। আমরা এই পুকুরেই গোসল করমু রোজ। আমি অবাক হয়ে বললাম, কি কইতেছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোর এই ভেজা চুল, এই রূপ দেইখা আমি পাগল হইযা গেছি। পুকুরের পানিতে চাঁদের আলো পড়েছে। সে বলল, মা, আমি তোরে ভালোবাসি। তুই আমার সাথে বিয়া কর। আমি পানি থেকে উঠে যেতে গেলাম। সে আমার শাড়ির আঁচল ধরে টানল। বলল, যাবি কোথায়? উত্তর দে আগে, গ্রামের অন্য মেয়েরা দূর থেকে দেখছে। আমি তাড়াতাড়ি কাপড় পরে বাড়ি চলে গেলাম। কিন্তু তার কথা আমার কানে বাজতে থাকল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুবিনা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর মিম। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। মিম ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের ৩০ তারিখে। সেদিন ছিল আমাদের গ্রামের পূর্ণিমার রাত। আমি আর রাহুল পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ রাহুল আমার দিকে এগিয়ে এসে বলল, মা, আমি তোমায় এতদিন যা বলতে পারি নাই, আজ বলে ফেলি। আমি ভাবলাম হয়তো কোনো কঠিন কথা বলবে। কিন্তু তার কথা শুনে আমি তো অবাক। সে বলল, মা, তুই আমার। কথাটা শেষ করার আগেই পুকুরের পানিতে একটা বিশাল আওয়াজ হল। মনে হলো কেউ যেন খুব জোরে পানিতে ঝাঁপ দিয়েছে। আমরা দুজনেই চমকে গেলাম। পানির দিকে তাকিয়ে দেখি একটা অদ্ভুত আলো পানির নিচে জ্বলছে। রাহুল বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না তো। হঠাৎ সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আর তখনই পানির মধ্য থেকে একটা মানুষের মতো কিছু বের হয়ে এল। আমি আর রাহুল ভয়ে পেছনে সরে গেলাম। সেই জিনিসটা ধীরে ধীরে পুকুরের কিনারায় উঠে এল। দেখলাম এটা একজন বৃদ্ধ লোক, কিন্তু তার চেহারা খুবই অদ্ভুত। তার চোখ দুটো নীল রঙের এবং চুল সাদা কিন্তু জ্বলজ্বল করছে। বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি রুবিনা আর রাহুল? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আর আমাদের নাম কিভাবে জানলেন? বৃদ্ধ হাসতে হাসতে বলল, আমি হলাম কালের রাজা। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব দেখতে পাই। রাহুল আমার হাত ধরে বলল, মা, এই লোকটা পাগল নাকি? আমি রাহুলকে চুপ করতে ইশারা করলাম। বৃদ্ধ বলল, না বাবা, আমি পাগল নই। আমি এসেছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। কি কথা? আমি জিজ্ঞাসা করলাম। তোমাদের পরিবারের উপর একটা অভিশাপ আছে। এই অভিশাপের কারণেই তোমাদের সকল পুরুষ সদস্য ৩৩ বছর বয়সে মারা যায়। রাহুলের বাবা, দাদা, পরদাদা সবাই ৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। আমার মাথা ঘুরে গেল। এটা তো সত্যি। আমার শ্বশুর ৩৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তার বাবাও ৩৩ বছর বয়সেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আর আমার স্বামী সাইফুলেরও এখন ৫২, মানে সে এই অভিশাপ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু রাহুলের বয়স এখন ২১, মানে আর ১২ বছর পর। আমি কাঁপতে কাঁপতে বললাম, এই অভিশাপ থেকে রাহুলকে বাঁচানোর কোনো উপায় আছে? বৃদ্ধ বলল, আছে। তবে সেটা খুবই কঠিন। তোমাদের যেতে হবে হিমালয়ের এক গুহায়। সেখানে আছে একটা জাদুকরি পাথর। সেই পাথরটা আনতে পারলে রাহুল রক্ষা পাবে। কিন্তু সেই পাথর আনা খুবই বিপজ্জনক। সেখানে আছে অনেক জন্তু, জানোয়ার, রাক্ষস। রাহুল বলল, মা, আমি যাব। আমি ভয় পাই না। আমি বললাম, না, তুই একা যাবি না। আমিও যাব। বৃদ্ধ বলল, তোমাদের সাথে যাবে আমার এক শিষ্য। তার নাম অর্জুন। সে তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। তবে মনে রাখবা, এই যাত্রায় তোমরা অনেক অদ্ভুত জিনিস দেখবা। কিন্তু কোনো অবস্থাতেই ভয় পাবা না। এই বলে বৃদ্ধ আবার পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। আমরা দুজনই কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম। পরদিন সকালে আমরা যখন এই ঘটনা সাইফুলকে বললাম, সে প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন আমি তার বাবা আর দাদার মৃত্যুর কথা বললাম, তখন সেও চিন্তিত হয়ে পড়ল।
সেদিন বিকেলে হঠাৎ আমাদের বাড়িতে একজন যুবক এলো। তার বয়স হবে 25-26। খুবই সুন্দর চেহারা, লম্বাচোড়া শরীর। সে বলল, আমি অর্জুন। গুরুজি আমাকে পাঠিয়েছেন। আমি বুঝলাম এই সেই শিষ্য যার কথা বৃদ্ধ বলেছিল। অর্জুন বলল, আমাদের আগামীকালই যাত্রা শুরু করতে হবে। কারণ পূর্ণিমার পর মাত্র 7 দিনের মধ্যে আমাদের সেই পাথর আনতে হবে। রাত্রে আমরা যাত্রার প্রস্তুতি নিলাম। সাইফুল বলল সেও যাবে, কিন্তু অর্জুন বলল, না, এই যাত্রায় শুধু মা আর ছেলে যেতে পারবে। এটাই নিয়ম। পরদিন ভোরে আমরা যাত্রা শুরু করলাম। অর্জুন আমাদের নিয়ে গেল রেল স্টেশনে। সেখান থেকে ট্রেনে করে দিল্লি, দিল্লি থেকে বাসে করে হিমাচল প্রদেশ। সেখানে পৌঁছাতে পৌঁছাতে 2 দিন লেগে গেল। হিমাচল প্রদেশের এক ছোট গ্রামে আমরা থামলাম। সেখানে অর্জুনের এক বন্ধু থাকে, তার নাম বিক্রম। বিক্রম আমাদের জন্য পাহাড়ি জুতা, গরম কাপড়, দড়ি আর আরও অনেক জিনিস জোগাড় করে দিল। তৃতীয় দিন আমরা পায়ে হেঁটে পাহাড়ে উঠতে শুরু করলাম। অর্জুন বলল, এখান থেকে সেই গুহা অনেক দূর। আমাদের কমপক্ষে 3 দিন লাগবে। পাহাড়ের পথ খুবই কঠিন। খাড়া উপরে উঠে যেতে হচ্ছে। রাহুল যুবক, তার কষ্ট হচ্ছে না। কিন্তু আমার বয়স 39, আমার অনেক কষ্ট হচ্ছিল। অর্জুন আমাকে সাহায্য করছিল। প্রথম রাতে আমরা থামলাম একটা ছোট্ট গুহায়। সেখানে আগুন জ্বালিয়ে রাত কাটালাম। দ্বিতীয় দিন আমরা আরও উপরে উঠলাম। সেখানে বরফ পড়ে আছে। ঠান্ডায় আমাদের হাত পা জমে যাচ্ছিল। দ্বিতীয় রাতে হঠাৎ আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হলো কোনো বড় জানোয়ার গর্জন করছে। অর্জুন বলল, এটা হিমালয়ান বিয়ার। এরা খুবই বিপজ্জনক। আমাদের জাগতে থাকতে হবে। সারারাত আমরা জেগে থাকলাম। ভোরে আবার যাত্রা শুরু করলাম। তৃতীয় দিনে আমরা পৌঁছালাম এক অদ্ভুত জায়গা। সেখানে মনে হলো প্রকৃতি যেন থমকে আছে। কোনো পাখির ডাক নেই, বাতাসও নেই। অর্জুন বলল, এখানেই সেই গুহা। কিন্তু এই গুহার মুখে আছে একটা বিশাল সাপ। এই সাপকে আমাদের কোনোভাবে সরাতে হবে। আমরা যখন গুহার কাছে গেলাম, দেখলাম সত্যিই একটা বিশাল সাপ গুহার মুখে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সেটার মাথা একটা হাতির মাথার মতো বড়। রাহুল বলল, এখন কি করব? অর্জুন বলল, গুরুজি আমাকে একটা মন্ত্র দিয়েছেন। সেটা বলে এই সাপকে ঘুম পাড়িয়ে দেওয়া যায়। অর্জুন একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করল। সেই মন্ত্রের আওয়াজে সাপটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আমরা 3 জনে সাবধানে গুহার ভিতরে ঢুকলাম। গুহার ভিতরে একেবারে অন্ধকার। অর্জুনের কাছে একটা টর্চ ছিল। সেই আলোতে আমরা এগিয়ে চললাম। গুহাটা খুবই গভীর। আমরা অনেকক্ষণ হাঁটার পর একটা বড়হোল ঘরের মতো জায়গায় পৌঁছালাম। সেখানে মাঝখানে একটা পাথরের বেদির উপর জ্বলছিল একটা নীল রঙের পাথর। সেই পাথরটাই আমাদের লক্ষ্য। কিন্তু সেই বেদির চারপাশে ঘুরছিল কয়েকটা ভূত। ভূতগুলো আমাদের দেখতে পেয়ে চিৎকার করে আমাদের দিকে এগিয়ে এলো। আমি ভয়ে রাহুলকে জড়িয়ে ধরলাম। অর্জুন আবার মন্ত্র পড়তে শুরু করল। তার মন্ত্রের প্রভাবে ভূতগুলো পিছিয়ে গেল। অর্জুন বলল, তাড়াতাড়ি পাথরটা নিয়ে নাও। রাহুল দৌড়ে গিয়ে পাথরটা তুলে নিল। পাথরটা হাতে নেওয়ার সাথে সাথেই পুরো গুহা কাঁপতে শুরু করল। অর্জুন চিৎকার করে বলল, দৌড়াও, গুহা ভেঙে পড়বে। আমরা 3 জনে দৌড়ে গুহার বাইরে বের হয়ে এলাম। গুহার মুখের সাপটা তখনও ঘুমিয়েছিল। আমরা নিরাপদ দূরত্বে চলে গেলাম। পেছনে তাকিয়ে দেখি পুরো গুহা ধসে পড়ে গেছে। রাহুলের হাতে থাকা পাথরটা জ্বলজ্বল করছিল। অর্জুন বলল, এখন আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে। পূর্ণিমার রাতে এই পাথরের জাদু কাজ করবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে এলাম। বিক্রমের বাড়িতে এক রাত থেকে পরদিন ট্রেনে উঠলাম। ঢাকায় ফিরতে ফিরতে আর 2 দিন লেগে গেল। বাড়িতে ফিরে সাইফুল আর মিমকে সব বৃত্তান্ত বললাম। সেদিনই ছিল পূর্ণিমার রাত। অর্জুন বলল, রাত 12টার সময় রাহুলকে এই পাথরটা ধরে পুকুরে নামতে হবে। রাত 12টায় আমরা সবাই পুকুরের ধারে গেলাম। রাহুল পাথরটা হাতে নিয়ে পুকুরে নামল। পাথরটা পানিতে ঢোকার সাথে সাথেই পুরো পুকুর নীল আলো জ্বলে উঠল। হঠাৎ সেই বৃদ্ধ লোকটা আবার পুকুরের পানি থেকে বের হয়ে এলো। সে হাসতে হাসতে বলল, তোমরা সফল হয়েছ। এখন রাহুলের উপর থেকে অভিশাপ সরে গেছে। সে দীর্ঘজীবী হবে। আমি খুশিতে কাঁদতে শুরু করলাম। আমার ছেলে এখন নিরাপদ। বৃদ্ধ আর অর্জুন আবার পুকুরের পানিতে অদৃশ্য হয়ে গেল। সেই রাত থেকে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে।
রাহুল আগের চেয়ে অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হয়েছে। সে বলে এই অভিযানের পর তার জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। আর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে অনেক রহস্যময় শক্তি আছে যা আমরা জানি না। কিন্তু মায়ের ভালোবাসার শক্তি সবার চেয়ে বড়। একজন মা তার সন্তানের জন্য যে কোনো বিপদের মুখোমুখি হতে পারে। এই অভিযানের পর আমি আর রাহুলের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। এখন আমরা একে অপরকে আগের চেয়ে অনেক বেশি বুঝি। রাহুল আমাকে শুধু মা হিসেবে নয়, একজন বন্ধু হিসেবেও দেখে। সাইফুল প্রথমে সব কিছু বিশ্বাস করতে পারেনি। কিন্তু যখন আমরা সেই নীল পাথরটা তাকে দেখালাম, তখন সেও মানতে বাধ্য হল। মিম, আমার ছোট মেয়ে, খুবই উৎসাহিত হয়েছিল এই অভিযানের গল্প শুনে। সে বলল, মা, আমি বড় হয়ে তোমার মতো সাহসী হব। কিছুদিন পর আমাদের গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেই পুকুরে আমরা সেই রহস্যময় বৃদ্ধের সাথে দেখা করেছিলাম, সেই পুকুরের পানি হঠাৎ করে খুবই স্বচ্ছ হয়ে গেল। আগে সেই পানি ছিল ঘোলাটে। কিন্তু এখন সেই পানি এতটাই পরিষ্কার যে তলা পর্যন্ত দেখা যায়। গ্রামের মানুষ বলাবলি করতে শুরু করল যে এই পুকুরের পানিতে রোগ নিরাময়ের ক্ষমতা আছে। অনেক অসুস্থ মানুষ এই পানি খেয়ে সুস্থ হয়ে গেল। একদিন এক বৃদ্ধা আমার কাছে এসে বলল, রুবিনা, তোমার অভিযানের পর থেকেই এই পুকুরে এই পরিবর্তন এসেছে। তুমি নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছ। আমি তখন বুঝলাম যে আমাদের সেই অভিযান শুধু রাহুলকেই বাঁচায়নি, আমাদের পুরো গ্রামের মানুষের উপকার করেছে। রাহুল এখন তার বন্ধুদের কাছে একজন হিরো। সে তার বন্ধুদের এই অভিযানের গল্প বলে। প্রথমে অনেকে বিশ্বাস করত না, কিন্তু যখন সে সেই নীল পাথরটা দেখায়, তখন সবাই অবাক হয়ে যায়। একদিন রাহুলের এক বন্ধু, তার নাম করিম, আমাদের বাড়িতে এসে বলল, আন্টি, আমার পরিবারেও নাকি একটা অভিশাপ আছে। আমাদের পরিবারের সব মেয়ে 25 বছর বয়সের পর বিয়ে করতে পারে না। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? আমি তখন বুঝলাম যে পৃথিবীতে এরকম আরও অনেক পরিবার আছে যাদের এরকম সমস্যা আছে। কিন্তু আমি তো আর সেই বৃদ্ধ জাদুকরের সাথে যোগাযোগ করতে পারি না। সেদিন রাতে আমি পুকুরের ধারে গিয়ে বসলাম। মনে মনে ভাবলাম, সেই বৃদ্ধ জাদুকর যদি আবার আসে তাহলে করিমের সমস্যার কথা বলব। রাত প্রায় 12টা বাজার সময় পুকুরের পানিতে আবার সেই নীল আলো দেখা দিল। আমি খুশি হয়ে গেলাম। সেই বৃদ্ধ লোকটা আবার পানি থেকে বের হয়ে এলো। সে আমাকে দেখে হাসতে হাসতে বলল, রুবিনা, তুমি আবার এসেছ কেন? তোমার তো কাজ শেষ। আমি বললাম, গুরুজি, আমার এক প্রতিবেশীর সমস্যার কথা বলতে চাই। বৃদ্ধ বলল, বল, কি সমস্যা? আমি করিমের পরিবারের অভিশাপের কথা বললাম। বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ, আমি জানি এই অভিশাপের কথা। এটা ভাঙা যায়, তবে এবার তোমাকে যেতে হবে সুন্দরবনের এক গভীর জঙ্গলে। সেখানে আছে একটা প্রাচীন মন্দির। সেই মন্দিরে আছে দেবী কালীর একটা মূর্তি। সেই মূর্তির গলায় থাকা মালাটা আনতে হবে। আমি বললাম, কিন্তু গুরুজি, সুন্দরবনে তো বা আছে, কুমির আছে। খুবই বিপজ্জনক। বৃদ্ধ বলল, হ্যাঁ, বিপজ্জনক। কিন্তু তুমি তো প্রমাণ করেছ যে তুমি সাহসী। তবে এবার তোমার সাথে যাবে করিমের মা। কারণ এই অভিশাপ ভাঙতে হলে 2 মায়ের একসাথে চেষ্টা লাগবে। পরদিন আমি করিমের মা ফরিদার সাথে কথা বললাম। ফরিদা প্রথমে ভয় পেয়ে গেল। কিন্তু যখন আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বললাম, তখন সেও রাজি হয়ে গেল। সেদিন রাতে আবার অর্জুন এলো। সে বলল, এবার আমাদের যেতে হবে খুলনার দিকে। সেখান থেকে নৌকায় করে সুন্দরবনে ঢুকতে হবে। আমরা পরদিন সকালে যাত্রা শুরু করলাম। এবার সাথে ছিল আমি, ফরিদা, করিম আর অর্জুন। রাহুলও যেতে চেয়েছিল, কিন্তু অর্জুন বলল এই অভিযানে রাহুল যেতে পারবে না। খুলনা পৌঁছে আমরা একটা গাইডের ব্যবস্থা করলাম। তার নাম জহির। জহির সুন্দরবনের পথঘাট খুব ভালো জানে। সে বলল, আপা, সুন্দরবনে এখন বাঘের উপদ্রব বেশি। খুবই সাবধানে যেতে হবে। আমরা একটা বড় নৌকায় চড়ে সুন্দরবনের দিকে রওনা দিলাম। নদীর দুপাশে ঘন জঙ্গল। মাঝে মাঝে কুমির দেখা যাচ্ছিল পানির উপরে ভাসতে। প্রথম রাতে আমরা থামলাম নদীর মাঝে একটা ছোট্ট দ্বীপে। সেখানে একটা ছোট্ট কুঁড়েঘর ছিল বন বিভাগের। রাতে আমরা সেখানেই থাকলাম। রাত গভীর হলে হঠাৎ শুনতে পেলাম বাঘের গর্জন। ফরিদা ভয়ে কাঁপতে শুরু করল। আমি তার হাত ধরে বললাম, ভয় পেজো না। আমরা নিরাপদ আছি। দ্বিতীয় দিন আমরা আরও গভীরে ঢুকলাম। অর্জুন একটা কম্পাস দেখে পথ বের করছিল। জহির বলল, এদিকে আমি আগে কখনো আসি নাই। এটা খুবই গভীর জঙ্গল। দুপুরের দিকে আমরা একটা ছোট্ট খাল দিয়ে ঢুকলাম।
সেই খালের দুপাশে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত ঢুকছিল না। হঠাৎ করিম চিৎকার করে বলল, ওই দেখুন, ওখানে একটা পুরাতন মন্দির। আমরা তাকিয়ে দেখি, সত্যিই জঙ্গলের মধ্যে একটা পুরাতন মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা অনেক পুরাতন, গায়ে লতাপাতা জড়িয়ে আছে। আমরা নৌকা ভিডিয়ে নিচে নামলাম। মন্দিরের দিকে এগোতেই দেখি মন্দিরের সামনে একটা বিশাল অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। জহির ভয়ে বলল, আপা, এই সাপ খুবই বিপজ্জনক। এটা মানুষকে গিলে ফেলতে পারে। অর্জুন আবার তার মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু এই সাপের উপর সেই মন্ত্রের কোনো প্রভাব হল না। হঠাৎ ফরিদা একটা কাজ করল যা আমরা কেউ আশা করিনি। সে মন্দিরের সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করতে শুরু করল। সে বলল, হে দেবী মা, আমার মেয়ের জন্য আমি এখানে এসেছি। আপনি আমাদের পথ দেখান। আশ্চর্যের ব্যাপার হল, ফরিদার প্রার্থনার পর সেই অজগর সাপটা আস্তে আস্তে সরে গেল। মনে হল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সরিয়ে দিয়েছে। আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। সেখানে দেবী কালীর একটা বড় মূর্তি। মূর্তিটা কালো পাথরের তৈরি, খুবই সুন্দর। মূর্তির গলায় লাল ফুলের একটা মালা। কিন্তু সমস্যা হল, মূর্তিটা অনেক উঁচুতে। আমাদের হাতের নাগাল পাওয়া যাচ্ছে না। করিম বলল, আমি উঠে মালাটা নিয়ে আসি। অর্জুন বলল, না, এই মালা ছুঁতে হলে বিশেষ নিয়ম আছে। কোনো পুরুষ এটা ছুঁতে পারবে না। শুধু মা হয়েছে এমন মহিলা ছুঁতে পারবে। আমি আর ফরিদা একে অপরের দিকে তাকালাম। আমাদের মধ্যে কাউকে না কাউকে উঠতে হবে। ফরিদা বলল, রুবিনা, তুমি উঠো। তুমি আমার চেয়ে সাহসী। আমি বললাম, না ফরিদা, এটা তোমার মেয়ের জন্য। তুমিই উঠো। শেষ পর্যন্ত আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে একসাথে উঠব। করিম আর জহির আমাদের একটা মই বানিয়ে দিল লম্বা ডাল দিয়ে। আমরা দুজনে সাবধানে উপরে উঠলাম। মূর্তির কাছে গিয়ে প্রথমে প্রণাম করলাম। তারপর খুব সাবধানে মালাটা খুলে নিলাম। মালাটা খোলার সাথে সাথেই পুরো মন্দির কাঁপতে শুরু করল। আমরা দুজনে তাড়াতাড়ি নিচে নেমে এলাম। অর্জুন বলল, চলো তাড়াতাড়ি এখান থেকে বের হই। আমরা দৌড়ে নৌকায় উঠলাম। জহির নৌকা চালিয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে এল। ফেরার পথে একটা বিপজ্জনক ঘটনা ঘটল। একটা বিশাল কুমির আমাদের নৌকা আক্রমণ করল। জহির নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। আমরা সবাই পানিতে পড়ে গেলাম। সেই মুহূর্তে আমি দেখলাম ফরিদা পানিতে ডুবে যাচ্ছে। সে সাঁতার জানে না। আমি দেবী কালীর মালাটা ফরিদার গলায় পরিয়ে দিলাম। আশ্চর্যের ব্যাপার হল, মালাটা পরার সাথে সাথেই ফরিদা পানিতে ভেসে উঠল। আমরা সবাই নিরাপদে পানি থেকে উঠে এলাম। সেই কুমিরটাও কোথায় যেন চলে গেল। বাড়ি ফিরে আমরা দেখলাম ফরিদার মেয়ে রোজিনার জীবনে বিরাট পরিবর্তন এসেছে। এর আগে যতজন ছেলে তার বিয়ের জন্য এসেছিল সবাই না করে চলে গিয়েছিল। কিন্তু এখন একসাথে ৩ জন ছেলের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ফরিদা খুশিতে কাঁদতে শুরু করল। সে বলল, রুবিনা, তোমার জন্যই আমার মেয়ে আজ নিরাপদ। কিছুদিন পর আমাদের গ্রামে আরও একটা পরিবর্তন দেখা দিল। আমাদের পুকুরের পাশে একটা ছোট্ট মন্দির গড়ে উঠল। কে বানিয়েছে কেউ জানে না। একদিন সকালে উঠে দেখি সেখানে একটা সুন্দর মন্দির। সেই মন্দিরে গিয়ে দেখি ভিতরে দেবী কালীর একটা মূর্তি। আর সেই মূর্তির গলায় ঠিক সেই লাল ফুলের মালা যেটা আমরা সুন্দরবন থেকে এনেছিলাম। গ্রামের সবাই বলাবলি করতে শুরু করল যে এটা একটা অলৌকিক ঘটনা। অনেকে বলল, আমি আর ফরিদা নিশ্চয়ই কোনো দেবতার প্রিয়পাত্র। রাহুল এখন কলেজ থেকে ফিরে এসে প্রথমে আমার কাছে এসে তার দিনের সব কথা বলে। সে বলে, মা, তুমি আমার হিরো। তোমার মতো সাহসী মা পৃথিবীতে খুব কমই আছে। মিম এখন স্কুলে তার বন্ধুদের কাছে আমার গল্প বলে। তার বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমার কাছে অ্যাডভেঞ্চারের গল্প শুনতে চায়। সাইফুল এখন গ্রামের সবার কাছে গর্ব করে বলে, আমার বউ হল একজন সাহসী যোদ্ধা। কোনো বিপদই তাকে থামাতে পারে না। আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে পড়ছে সেই সব রোমাঞ্চকর মুহূর্তের কথা। হিমালয়ের সেই বরফাচ্ছাদিত পাহাড়, সুন্দরবনের সেই গভীর জঙ্গল, রহস্যময় সেই বৃদ্ধ জাদুকর, এসব কিছুই এখন আমার জীবনের অমূল্য স্মৃতি। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই অভিযানগুলো আমাকে শিখিয়েছে যে একজন মা তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে। আর পরিবারের জন্য ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। এখন আমাদের গ্রামে আরও অনেক পরিবার আছে যাদের বিভিন্ন সমস্যা আছে। তারা আমার কাছে সাহায্য চায়। আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। গত মাসে আমাদের পাশের গ্রামের এক মহিলা এসেছিল। তার নাম রেহানা।
সে বলল তার ছেলে গত 6 মাস ধরে কথা বলে না। ডাক্তাররা বলেছে তার কোনো শারীরিক সমস্যা নেই। কিন্তু সে কেন কথা বলে না তা বুঝতে পারছে না। আমি তাকে বললাম, তুমি আজ রাতে তোমার ছেলেকে নিয়ে আমাদের পুকুরের ধারে নিয়ে এসো। দেখা যাক কি হয়। সেই রাতে রেহানা তার ছেলে সাকিবকে নিয়ে এলো। আমরা পুকুরের ধারে বসে অপেক্ষা করতে লাগলাম। রাত 12টার সময় পুকুরের পানিতে আবার সেই নীল আলো জ্বলে উঠল। সেই বৃদ্ধ জাদুকর বের হয়ে এলো। সে সাকিবের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা একটা ভূতের আছড়ে পড়েছে। তবে এটা খুব সহজেই ঠিক করা যাবে। বৃদ্ধ সাকিবের মাথায় হাত রেখে কিছু মন্ত্র পড়ল। তারপর বলল, এখন সে আবার কথা বলতে পারবে। সত্যি সত্যি সাকিব তখনই কথা বলতে শুরু করল। সে তার মাকে বলল, মা, আমি তোমায় অনেক মিস করেছি। রেহানা খুশিতে কেঁদে ফেল। সে আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের গ্রামে। এখন মানুষ বলে আমাদের পুকুর হলো একটা জাদুকরি জায়গা। দূর দূর থেকে মানুষ তাদের সমস্যা নিয়ে আসে। কিন্তু আমি জানি এসব কিছুর পেছনে আছে ভালোবাসার শক্তি। যখন কেউ সত্যিকারের ভালোবাসা নিয়ে কোনো কিছু করে, তখন অলৌকিক শক্তিগুলো এসে সাহায্য করে। আজ আমার বয়স 40 পেরিয়েছে, কিন্তু আমি এখনও স্বপ্ন দেখি নতুন নতুন অভিযানের। রাহুল এখন বিয়ের বয়স হয়েছে। সে বলে, মা, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে তোমার মতো সাহসী। মিম এখন হাই স্কুলে পড়ে। সে বলে, মা, আমি বড় হয়ে তোমার মতো অভিযানকারী হব। সাইফুল এখনও মাঝে মাঝে বলে, রুবিনা, তুমি এসব অভিযানে যেজো না। আমার ভয় করে, কিন্তু আমি জানি সে গোপনে আমার উপর গর্ববোধ করে। এই যে আমার জীবনের গল্প। একটা সাধারণ গৃহিণীর জীবন থেকে শুরু করে রহস্যময় অভিযানের জগতে পৌঁছানো। কিন্তু সবচেয়ে বড় কথা হল, এই সব অভিযানে আমি যা শিখেছি তা হল, পরিবারের জন্য ভালোবাসা আর একজন মায়ের সাহস দিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে এসব গল্প সত্যি কিনা, তাহলে আমি বলব, আমাদের গ্রামের পুকুরে এসে দেখো। সেই নীল আলো এখনও জ্বলে রাতের বেলা। আর সেই ছোট্ট মন্দিরটা এখনও আছে পুকুরের পাশে। তোমরাও যদি কখনো কোনো বড় সমস্যায় পড়ো, তাহলে মনে রেখো, হাল ছেড়ে দিও না। ভালোবাসা আর সাহস নিয়ে এগিয়ে যাও। দেখবে অলৌকিক শক্তিগুলো এসে তোমাদের সাহায্য করবে।